উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা নবম শ্রেণীর 2024 সালের ইতিহাসের প্রথম সেটটি যে প্রশ্ন উত্তর দিয়েছে সেটা আমরা কমপ্লিট করব। তো চলো আমরা দেখো ইতিহাসের প্রথম সেট যেটা দিয়েছে তার প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করব। তো প্রথমে যে প্রশ্ন দিয়েছে দেখো 388 পেজ, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের প্রথম স্কুল যেটা দিয়েছে এসসি ইনস্টিটিউশন মালদা। তো মালদার এসসি ইনস্টিটিউশনে যে প্রশ্নপত্র সেটা প্রথমটা আমরা সমাধান করব। তো কি বলেছে দেখো, বিপ্লবের আগে ফ্রান্সের রাজা কে ছিলেন? বিপ্লবের আগে মনে রাখবে ফ্রান্সের রাজা ছিলেন কে না, ষোড়শ লুই ছিল বিপ্লবের আগে ফ্রান্সের রাজা। তারপরে বলেছে ফরাসির বিপ্লবের অগ্রদূত ছিল কে? ফরাসি বিপ্লবের অগ্রদূত কে ছিল? কারা ছিল? বুর্জোয়ারা। ফরাসি বিপ্লবের অগ্রদূত কারা ছিল না? বুর্জোয়ারা। পরের প্রশ্ন দেখো না, বানালিতে হলো কিসের সঙ্গে? তামাকের সঙ্গে যুক্ত কর, ভূমির সঙ্গে যুক্ত কর, উৎপন্ন শস্যের সঙ্গে যুক্ত কর এবং বিলাস দ্রব্যের সঙ্গে যুক্ত কর। এখানে মনে রাখবে এটার উত্তর হবে বানালিতে হলো কি উৎপন্ন শস্যের সঙ্গে যুক্ত কর। উৎপন্ন শস্যের সঙ্গে যুক্ত করকে বলা হয় বানালি। আচ্ছা, এবারে পড়তে ক্যালন ছিলেন ফ্রান্সের ড্যাশ। ক্যালন কে ছিলেন না? ফ্রান্সের অর্থমন্ত্রী। মনে রাখবে ফ্রান্সের অর্থমন্ত্রীর নাম ছিলেন কি না? ক্যালন। এরপরে যে প্রশ্নগুলো দিয়েছে দেখো যে 389 পেজে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় কত সালে? ইউরোপে গৌরবময় বিপ্লব সংগঠিত মনে রাখবে এটা হবে 1688 খ্রিস্টাব্দে। প্রথমটা যেটা 1688, 1 নম্বর অপশান, 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রথম গৌরবময় বিপ্লব সংগঠিত হয়। তারপরে বলছে পাদুয়ার ঘোষণাপত্র জারি করে কে? পাদুয়ার ঘোষণাপত্র মানে কে জারি? রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া। মনে রাখবে পাদুয়ার ঘোষণাপত্র জারি করেন হচ্ছে অস্ট্রিয়া হচ্ছে পাদুয়ার ঘোষণাপত্র জারি করে। নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন কোথায় না? কর্সিকা দ্বীপে, এবং তার জীবনাবসান ঘটে কি? সেন্ট হেলেনা দ্বীপে। এটা মনে রাখবে নেপোলিয়নের জন্মস্থান হচ্ছে কর্সিকা দ্বীপে। পরের প্রশ্ন, নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন এখানে অনেক দিয়েছে, কার কাছে নীল নদের যুদ্ধে পরাজিত হন না? এটা মনে রাখবে নেলসনের কাছে। এই যে চারের দাগে অপশন, নেলসনের কাছে নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন, নেলসনের কাছে। এরপরে বলেছে নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন, এটা হয়েছে নেলসনের কাছে, নীল নদের যুদ্ধ। পরেরটা দেখো, কোন নেপোলিয়নের কয়টি ভাগ ছিল? মনে রাখবে কোন নেপোলিয়নের 3টি ভাগ ছিল। কোন নেপোলিয়নের কয়টি ভাগ? 3টে ভাগ। পরের প্রশ্ন, নেপোলিয়ন ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? ব্যাঙ্ক অফ ফ্রান্স কত সালে মনে আছে? 1800 সালে। বিদ্যাগ্রহ অপশনটা সঠিক, এটা হবে কত? 1800 সালে। পরের প্রশ্ন দেখো, ডান স্তম্ভর সঙ্গে বাম স্তম্ভের মিল বলেছে। তো এটা খুব সোজা দিয়েছে, তোমরা দেখো পারবে অবশ্যই। না, অ্যাডাম স্মিথ কি বলেছিল? ভ্রান্ত অর্থনীতি জাদুঘর। অর্থাৎ এই যে একের দাগেরটা এই ডি এর সঙ্গে মিলবে, অর্থাৎ ডি এরটা হবে এই একেরটা। অ্যাডাম স্মিথ ভ্রান্ত অর্থনীতি জাদুঘর হিসেবে পরিচিত। তারপরে বলছে দেখো যে ভলতেয়ার কি না? রাজনৈতিক কারাগার সম্বন্ধে বলছে ভলতেয়ার, রাজনৈতিক কারাগার। এটা হবে 2-এরটা ঠিক আছে। এটা এখানে আমি সাইডে লিখে দিচ্ছি দেখো। এর পরেরটা বলছে রোবসপিয়ার কে ছিলেন না? সন্ত্রাস শাসনের নেতা ছিলেন রোবসপিয়ার, অর্থাৎ এর দাগেরটা, অর্থাৎ এই 3-এর দাগেরটা হবে এর দাগেরটা। সন্ত্রাস শাসনের নেতা ছিলেন কি? রোবসপিয়ার। এরপরটা হচ্ছে মিরাবো। তাহলে আর একটা কি পড়ে আছে না? অভিজাত নেতা। তাহলে এটা হবে অভিজাত নেতা, ঠিক আছে। এটা হবে 4-এরটা। তাহলে প্রথমে আরেকবার দেখে নিই যে অ্যাডাম স্মিথ ছিলেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর, এর সঙ্গে ডির মিল। এখানে লিখবে এ থেকে না ডি। 2-এর দাগেরটা কি? ভলতেয়ার কে ছিলেন? ভলতেয়ার এখানে ছিল কে? রাজনৈতিক কারাগার, তাই তো। ভলতেয়ার কে ছিলেন? রাজনৈতিক, এখানে এটা হবে রাজনৈতিক কারাগার ভলতেয়ার। তাহলে 2-এর দাগেরটা হবে কি? সি। তারপরে 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগে কি বলেছে না? রোবসপিয়ার কে ছিলেন? রোবসপিয়ার ছিলেন এখানে সন্ত্রাস শাসনের নেতা, অর্থাৎ এর দাগেরটা সঠিক। এরপরে 4-এরটা কি বলেছে? 4-টা বলেছে মিরাবো, তাই তো। মিরাবো কে ছিলেন না? বিদ্যাটা অভিজাত নেতা, এটাই হচ্ছে সঠিক। এরপর দেখো নেপোলিয়ন ড্যাশ মিউজিয়ামের প্রতিষ্ঠা করে। মনে রাখবে নেপোলিয়ন লুভর মিউজিয়াম। কি মিউজিয়াম? লুভর মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। তারপর বলছে দেখো নেপোলিয়ন নিজ সৎপুত্র ইউজিনকে ড্যাশ সিংহাসনে বসান। ইউজিনকে কি? ইতালির সিংহাসনে বসান। দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো?
তো 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো যে ভুলে 3 দাগের 1 হয়ে গেছে। প্রাক বিপ্লব ফ্রান্সের রাজারা দৈব সত্তায় বিশ্বাসী ছিলেন। তারা দাবি করতেন রাজা জনগণের দ্বারা নির্বাচিত নন, তিনি ঈশ্বরের কর্তৃক প্রেরিত দূত বা প্রতিনিধি। তাই তিনি তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ নন। রাজার এই দৈব সত্তা ধারণাকে সাধারণ মানুষ থেকে পৃথক করেছিল। তারা স্বর্গীয় অধিকার নীতি মেনে শাসন কার্য পরিচালনা করেছিল। তো এটাই হচ্ছে দৈব রাজতন্ত্র, ঠিক আছে। এবার দেখো 4 দাগের 2 বলেছে ব্রান্সউইক ঘোষণা কি। তো এখানে আমি ছোট্ট করে সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ব্রান্সউইক ধারণাটা কি, যে ব্রান্সউইক ঘোষণা বলছে, আমি আর পড়ছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো যাতে তোমরা তাড়াতাড়ি করতে পারো, এখান থেকে ভিডিওটা বন্ধ করে তোমরা তুলে নিতে পারো খাতায়। পরের প্রশ্ন কি বলছে, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি। তো এখানে কি বলেছে দেখো, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি এখানে দেওয়া হয়েছে এবং এর কিছুটা কাট অংশ শেষে এখানে দেওয়া হয়েছে। তো এইটা দেখো, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি বা ধর্মযাজকদের সংবিধান হলো একটি দলিল, ঠিক আছে। এর বাংলাটা হচ্ছে ধর্মযাজকদের সংবিধান। পরের প্রশ্ন দেখো 4টা কি বলেছে, কনফেডারেশন অফ দ্য রাইন কেন গঠন করা হয়। তো দেখো ফ্রান্সের নেপোলিয়নের এক উল্লেখযোগ্য কীর্তি হলো 1806 খ্রিস্টাব্দে রাইন রাষ্ট্র সংগঠন বা কনফেডারেশন অফ দ্য রাইন গঠন। তো এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। 5 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, এই পর্যন্ত রাইন গঠন করেন, ঠিক আছে। নেপোলিয়ন ক্ষুদ্র রাজ্যে কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন এই পর্যন্ত। এর পরের প্রশ্ন দেখো 5 দাগে হচ্ছে নেপোলিয়নের বিরোধী মিত্রপক্ষের কোন কোন শক্তি যোগ দিয়েছিল। তো বিরোধী মিত্রপক্ষে দেখো নেপোলিয়ন বিরোধী মিত্রপক্ষের রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, ইংল্যান্ড ও তুরস্ক যোগ দিয়েছিল। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি 5 দাগের 1 দেখো 5 দাগের 1 মনে রাখবে এটা 4 নম্বরের টিকা। কীভাবে ফরাসি রাজা ষোড়শীর মৃত্যুদণ্ড হয়। তো এখানে পয়েন্ট করে করে আমি সুন্দর করে দিয়েছি। ফরাসের কিছুটা প্রথমে ভূমিকা দিয়েছি, তারপরে প্রেক্ষাপট দিয়েছি এবং তার যে বিভিন্ন রকম যে কার্যকলাপ তো সেইগুলো দিয়েছে। এবং শেষে দেখো এই যে 21শে জানুয়ারি হাজার হাজার দর্শকের সামনে ষোড়শ লুই গিলোটিন শিরচ্ছেদ করা, গিলোটিন দ্বারা শিরচ্ছেদ করা। এইভাবে কী করা হয় না, ফরাসিরা ষোড়শ লুইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখানে তোমরা সুন্দর করে দেখে নেবে, ভিডিওটা বন্ধ করে সেখান থেকে অ্যান্সারটাকে কালেক্ট করে নেবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন দেখো টিকা লেখো ব্যক্তি নাগরিক অধিকার ঘোষণাপত্র। এটা দেখো খুব সুন্দর করে দেওয়া আছে। প্রথমে তার এটা ইন্ট্রোডাকশানটা একটু দেওয়া আছে, তারপরে ব্যক্তি নাগরিক অধিকারের ঘোষণা, পাঁচটা ঘোষণা আছে এবং সীমাবদ্ধতা উল্লেখ করা আছে এবং এর গুরুত্ব দেওয়া আছে, ঠিক আছে। ব্যক্তি নাগরিক অধিকার ঘোষণার এর গুরুত্বটাও দেওয়া আছে। এই পর্যন্ত। এরপর দেখো মনে রাখবে তোমাদের অনেকেই প্রশ্ন করে যে 8 নম্বরে 8-এর 8 কী করে পাবো। 6 দাগের 1 বলছে ফরাসি স্বৈরাচারী ও অর্থনীতি বিষয়ে দার্শনিকদের মতবাদ। না, এখানে 3 দাগের একটা আছে টিকা কোন নেপোলিয়ন। দেখো কোন নেপোলিয়নটা আমি এখানে সুন্দর করে দিয়েছি। কোন নেপোলিয়নের সম্পর্কে তার কারণ, আইন সংহিতা এবং কোন নেপোলিয়নের বিভিন্ন বিভাগ ও বৈশিষ্ট্য, তার সম্বন্ধে ত্রুটিও দেওয়া আছে এবং এই কোন নেপোলিয়নের গুরুত্বও তোমাদের সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। কোন নেপোলিয়নের গুরুত্বটা সুন্দর করে দেওয়া আছে। এরপরে দেখো তোমরা 6 দাগের 1 তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার কী করে 8-এর 8 পাওয়া যায় ইতিহাসে। তো দেখো এইভাবে যদি লেখো তোমরা পরপর পয়েন্ট টু পয়েন্ট সুন্দর করে, তো এখান থেকেও কাট করা যায়, কাট করে লিখতে পারো, কিন্তু সেটা খারাপ দেখাবে। তোমরা এইটা যদি হুবহু লিখতে পারো তো যে পরীক্ষকই খাতা কাটুন না কেন তিনি তোমাকে ফুল নাম্বারই দেবে যদি সঠিক বানান এবং লেখা সুন্দর হয়। কী বলছে, ফরাসি স্বৈরাচার ও অর্থনীতি বিষয়ে দার্শনিকদের মতবাদ। দেখো আমাদের ফ্রান্সে অনেকজন দার্শনিক ছিল, তো তারা তাদের মন্তব্য এখানে প্রকাশ করেছেন, ঠিক আছে। যেমন রুসো, মন্তেস্কু, ভলটেয়ার, ডেনিস দিদেরো, ঠিক আছে, প্রমুখ, ঠিক আছে। তা এবং বিভিন্ন তাদের গ্রন্থতে বিভিন্ন রকম তুলে ধরেছেন ফরাসি স্বৈরতন্ত্র ও অর্থনীতি বিষয়ে। তো সেখানে সুন্দর করে দেওয়া আছে দেখো। তো বিভিন্ন দার্শনিকরা তাদের যেসব মত দিয়েছেন সেই সব মতগুলো এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এই পর্যন্ত তোমাদের শেষ, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন তোমরা এইখান থেকে শুরু করবে, দিয়ে এটা একটা লং পয়েন্ট আছে, দিয়ে এখান পর্যন্ত শেষ করলে 8-এর 8 হবে। লাস্ট প্রশ্ন কি বলছে দেখো, নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেন। নেপোলিয়ন কীভাবে তিনি ডেভেলপ করেন ফ্রান্সের ক্ষমতাটাকে। তো সেক্ষেত্রে দেখো সুন্দর করে এটা দেওয়া আছে, এটা একটা বড় প্রশ্ন। তার বাল্যজীবন, তার ভূমিকা এবং তার কর্মজীবন সব দিতে হবে। প্রথমে ভূমিকাটা দিয়েছি এবং নেপোলিয়নের বাল্যজীবন দেওয়া আছে, তার জন্ম, পিতামাতা এবং শিক্ষালাভ, উত্থানের কারণ, ঠিক আছে। এবং তার বিভিন্ন পদে যে মেজর জেনারেল পদ লাভ করা, নেপোলিয়ন ইতালির অভিযান, সার্ডিনিয়া জয়, অস্ট্রিয়া আক্রমণ ও ক্যাম্পো ফর্মিও সন্ধি প্রভৃতি, এবং ইংল্যান্ডে
আলেকজান্ডারের বিরুদ্ধে মিশরের অভিযানে তিনি সফল হয়েছিলেন, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ে সে কোন কোন যুদ্ধের সঙ্গে লিপ্ত ছিল, ঠিক আছে। এবং শেষে তার মূল্যায়নটা দেওয়া হয়েছে, ঠিক আছে। নেপোলিয়ন যুগ একটা সময় পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই রকম যদি পুরোটা তোমরা লেখো তবেই তোমরা 8 পাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো এবং লাইক করো, এবং কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাও, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ।